সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমরা গত ক্লাসে গণিতের 4-এর 1 প্রশ্নমালা শেষ করেছি। সূচকের সবগুলো অঙ্কই সুন্দর, আশা করি তোমরা শেষ করতে পেরেছো। যদি কোনোটা না হয়ে থাকে, সমস্যা তৈরি হয়, কমেন্ট বক্সে দিয়ে দিবে, তাহলে আমি সমাধান করে দেব। তো আসো আজকে নতুন প্রশ্নমালায় যাই। ত্রিকোণমিতিক অনুপাত রেশিও, এটা তোমাদের জন্য সম্পূর্ণভাবে নতুন একটি অধ্যায়, যে গণিতগুলোর সাথে তোমরা আগে কখনো পরিচিত ছিলে না। তবে এই ধরনের গণিত, নতুন ধরনের গণিতটা খুবই সুন্দর। চলো দেখে আসি এখানে কি আলোচনা হয়। ত্রিগোণোমেট্রি, বাংলায় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি বিষয়টাকে যদি ভাগ করি আমরা, ত্রিকোণ আর মিতি মানে পরিমাপ করা, তাহলে এখানে ত্রিকোণ নিয়ে আলোচনা, ত্রিকোণ মাপা নিয়ে আলোচনা। ত্রিকোণ, তিনটা কোণ, কোন জ্যামিতিক চিত্রের মধ্যে দেখতে পাই আমরা? ত্রিভুজ। ত্রিভুজের মধ্যে 3টা কোণ থাকে, তাহলে মিতিক মানে পরিমাপ করা। তাহলে আমরা এই অধ্যায়ে, গণিতের এই শাখায় ত্রিভুজ সংক্রান্ত সমস্যাগুলি, ত্রিভুজের 3টি কোণ থাকে এবং 3টি বাহু থাকে। 3টা কোণ, 3টা বাহু কিভাবে বের করতে হয়, কিভাবে কিছু তথ্য দেয়া থাকলে অন্য তথ্যগুলো বের করা যায়। ত্রিভুজের মোট 6টি তথ্য দরকার, একটা 3টা বাহু আর 3টা কোণ। তো এর মধ্যে কিছু তথ্য দেওয়া থাকলে আর বাকিগুলো কি করে বের করা যায়, সেটা আমরা এই শাখায়, গণিতের এই শাখায় জানতে পারবো। আমরা এখানে দেখো, ত্রিকোণোমেট্রি শব্দটি গ্রিক শব্দ, এগুলো এমসিকিউর জন্য লাগবে। ট্রি বা ট্রাই অর্থ 3, গণ অর্থ ধার, মেট্রন অর্থ পরিমাপ করা। এখানে 3টা ভাগে ভাগ করা হয়েছে, ট্রি, গণ, মেট্রন। ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। এই গণিতের এই শাখায় অর্থাৎ ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে কি রিলেশন থাকে, কিভাবে একটা থাকলে আরেকটা বের করা যায়, এটা নিয়ে এখানে আলোচনা হবে। আগের দিনে মিশরের, তোমরা নীল নদের নাম শুনে থাকতে পারো। নীল নদকে মিশরের দুঃখ বলা হয়। দুঃখ বলা হয় এই কারণে যে প্রতি বছর নীল নদে বর্ষার সময় বন্যা হয়ে ভেসে যায়। জমিগুলোর যে পরিমাপ নির্ধারণ করা থাকে, এটা ঠিক থাকে না। প্রতি বছরই বন্যা এগুলো নষ্ট হয়ে যায়। বছর আবার নতুন করে জমি বা ভূমির সীমানা নির্ধারণ করে আবার নতুন ভাবে মালিকানা ঠিক করা হয়। এগুলো বেশ জটিল প্রক্রিয়া ছিল তখন। ধারণা করা হয় তখন গণিতবিদেরা এই ত্রিকোণমিতির উদ্ভাবন করে এই গণিতের সাহায্যে কিভাবে মাপা যায় সহজে, এগুলো নির্ধারণ করেছিলেন। পরবর্তীকালে দেখা যায় যারা জ্যোতির্বিদ আছে, তারা পৃথিবী থেকে কিভাবে গ্রহ নক্ষত্রের দূরত্ব বের করা যাবে। গ্রহ নক্ষত্র তো সবগুলোতে পৌঁছানো সম্ভব হয়নি বা সম্ভবও না, কিন্তু এখানে বসে ম্যাথমেটিক্সের সাহায্যে কিভাবে দূরত্ব বের করা যায় সেটাও বের করেছিলেন। এবং বর্তমানে আমরা এই গণিতের এই শাখাটা পাঠ করে আমরাও সেটা বের করতে পারবো। ত্রিভুজ সংক্রান্ত যত সমস্যা আছে এগুলো সমাধান করা, নেভিগেশন, এগুলো ত্রিকোণমিতির মধ্যে প্রচুর ব্যবহার হয়ে থাকে। তারপর জ্যোতির্বিজ্ঞান, ক্যালকুলাস, গণিতের অন্যান্য শাখায়ও ত্রিকোণমিতির ব্যবহার আছে। আমরা ত্রিকোণমিতি ব্যবহার করে এই অধ্যায়ে কি কি বিষয়গুলো শিখব, তার এখানে একটা সংক্ষিপ্ত বিবরণ আমরা দেখতে পাচ্ছি তোমাদের অধ্যায়ের শুরুতে। এই অধ্যায় পাঠে তোমরা কি কি শিখবে? সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা করতে পারবে। সূক্ষ্মকোণ বুঝো তো তোমরা সকলে? 90 ডিগ্রির চেয়ে, 90 ডিগ্রি হলে কি হয়? এক সমকোণ হয়। 90 ডিগ্রির চেয়ে ছোট কোণগুলিকে আমরা বলি সূক্ষ্মকোণ। এইগুলি ত্রিকোণমিতিক অনুপাত, এই ত্রিকোণমিতিক অনুপাত কি, এগুলো আমরা বর্ণনা করব, এগুলো এখানে আলোচনা হবে। ত্রিকোণমিতির অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা, এই অনুপাত বর্ণনা করলে তাদের মধ্যে কি সম্পর্ক সেটা এখানে আলোচনা হবে। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মানগুলো একই, এটা ধ্রুবক উৎস, এটা ধ্রুবক হবে। কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলো একই হয় বা তথ্যগুলো, এগুলো আমরা এখানে শেয়ার করবো। এখানে তোমাদের সাথে এটা অধ্যায় পড়ানোর সময় এটা আলোচনা হবে। জ্যামিতির সাহায্যে কিভাবে 30 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করা যায়। ত্রিকোণমিতিক অনুপাত
এটা তো এখনো পড়ানো হয়নি, এটা এখনো বলা হয়নি, কাজে এটা আমাদের জন্য নতুন বিষয়টা। তো এটা নিয়ে আমরা কথা বলবো এখানে। আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা পরে কথা বলি এগুলো নিয়ে, কারণ আমরা এখন ত্রিকোণমিতি অনুপাত কি সেটাই চিনি না। তো চলো সেগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। তো এগুলোর সাথে পরিচিত হতে হলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সমকোণী ত্রিভুজ পি ও এন, দুইটাই সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে লক্ষ্য করো এন কোণটা সমকোণ। তোমরা সমকোণ কাকে বলে জানো নিশ্চয়। সমকোণ হচ্ছে 90 ডিগ্রির সমান কোণকে আমরা সমকোণ বলি। একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, প্রতিটা ত্রিভুজেরই তিনটি বাহু থাকে, ঠিক একই রকম একটা সমকোণী ত্রিভুজেরও তিনটি বাহু থাকে। তো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, এখানে সমকোণের বিপরীত বাহু কোনটা? ওপি। এই ওপি, এটার নাম হচ্ছে অতিভুজ, হাইপোটেনিয়াস। এস হাইপোটেনিয়াস, এই যে অতিভুজ, এটাই সবচেয়ে বড় বাহু একটা সমকোণী ত্রিভুজে। অতিভুজটাই তিনটা বাহুর মধ্যে অতিভুজটাই সবচেয়ে বড়। তারপরে আসো, ক্ষেত্র বিশেষে সবসময় বড় হবে এমন না, সমানও হতে পারে। আচ্ছা দেখা যাক, এটা নিয়ে পরে কথা হবে। বিপরীত বাহু সমকোণের এখানে এই এইচটা মানে অতিভুজটা সমকোণের বিপরীত বাহু। আবার এখানে দেখো ও কোণের বিপরীত বাহু হচ্ছে পিএন, আবার পি কোণের বিপরীত বাহু হচ্ছে ওএন। তাহলে কোণের সম্মুখের বাহুটা, এটার নাম বিপরীত বাহু। সন্নিহিত বাহু মানে কোণের সংলগ্ন বাহুটাকে আমরা সন্নিহিত বাহু বলি। যেমন ও কোণের সন্নিহিত বাহু ওএন, পি কোণের সন্নিহিত বাহু পিএন, কারণ ওপি তো অতিভুজ বলাই আছে। এখানে আরেকটা বিষয় একটু ভাগে বলে রাখি, এটা হলো সমকোণ সংলগ্ন। আচ্ছা, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, এটাকে আমরা ওপিকে অতিভুজ বলছি, যেটাকে হাইপোটেনিয়াস বলে। আর ভূমি যেটা সমকোণ সংলগ্ন, এখানে ভূমিটা হচ্ছে ওএন, ভূমিকে ইংরেজিতে বেস বলে। আর ভূমির উপর যেটা লম্ব বাহু, এটাকে লম্ব পারপেন্ডিকুলার পি বলে। এখানে ও কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে পি, মানে বিপরীত বাহুটা লম্ব। এখানে আবার পি কোণের সাপেক্ষে লম্ব হবে ওএন। কাজেই লম্ব বলতে গেলে কোন একটা কোণের সাপেক্ষে বলতে হবে। এখানে তুমি এখানে দেখো ওএনটা এখানে ভূমি, আবার এখানে এই কোণের সাপেক্ষে লম্ব হয়ে যায়। তাহলে লম্ব বলতে গেলে তোমাকে কোণের সাপেক্ষে বলতে হবে। ও কোণের সাপেক্ষে লম্ব পি, আবার পি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে ওএন। তাহলে তোমাকে যদি বলে আচ্ছা বলো তো পি ও এন এই ত্রিভুজের মধ্যে লম্ব কোনটি, তখন তুমি বলবে পি কোণের সাপেক্ষে লম্ব ওএন, আবার ও কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে পিএন। ঠিক আছে, তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলতেছি। সমকোণের বিপরীত বাহুটা হাইপোটেনিয়াস বা অতিভুজ, পারপেন্ডিকুলার বা লম্ব, বেস বা ভূমি, এই তিনটা বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটা নিয়ে আমাদের কাজ হচ্ছে। কাজগুলো কি কি সেটা আমরা এখানে অনেকগুলো তথ্য আছে, তোমরা সময় পেলে এগুলো পড়ে নিবে। আমি মূল জিনিসগুলো আলোচনা করে নেব। এখানে সমকোণী ত্রিভুজের, মনে করো আমরা এই সমকোণী ত্রিভুজটা প্রথম চিত্রটাই আমরা বিবেচনা করছি। এখানে ও কোণের একটা নাম, একটা চিহ্ন বা প্রতীক ইউজ করা হয় থাকে এখানে, থিটা, টিএসি, টিএ, থেটা, বা আমরা সহজ করার জন্য থিটা বলি। থেটা গ্রিক বর্ণমালা, থেটা দিয়ে এখানে গ্রিক অ্যালফাবেট গুলো বিশেষ করে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে থিটা কোণের সাপেক্ষে পি হচ্ছে লম্ব, বি হলো ভূমি, আর এস তো অতিভুজ আছেই। কারণ একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং লম্ব, একটি সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজ, এই দুইটার অনুপাতকে একটা গ্রিক প্রতীক দিয়ে প্রকাশ করা হয়, সাইন। সংক্ষেপে আমি এসআইএন লিখবো, কিন্তু পুরো নামটা এসআইএন, এটা আমরা এখানে নিচে পাবো। সাইন থিটা দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। লম্ব এবং অতিভুজের অনুপাতকে সাইন থিটা দিয়ে প্রকাশ করে। ভূমি আর অতিভুজের অনুপাতকে কস থিটা দিয়ে প্রকাশ করে। লম্ব আর ভূমির অনুপাতকে ট্যান থিটা দিয়ে প্রকাশ করে। আচ্ছা, এখানে আরেকটু বিষয় দেখো, লম্ব আর ভূমির অনুপাত মানে কি? এই যে লম্বটা, এই যে লম্ব পিএন, মনে করো এটা 4, এটা একটা মাপ আছে না, মনে করো এটা 4 সেন্টিমিটার মনে করো। ও এন ভূমি মনে করো 3 সেন্টিমিটার, ওপি মনে করো 5 সেন্টিমিটার, মনে করছি সবগুলোই।
এখন এই যে লম্ব আর অতিভুজের অনুপাত, লম্ব 4 আর অতিভুজ 5, তাহলে 4/5, 4 ডিভাইডেড বাই 5, যে ফলটা আসবে সেই ফলটাই সাইন থিটার ভ্যালু। একইভাবে ভূমি আর অতিভুজের যে অনুপাত, সে অনুপাতটা এটা ভাগ করলে যেটা আসবে আর কি, এখান থেকে তো এগুলো দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য আমরা নিয়েছি এটা। তো এইভাবে দৈর্ঘ্য তুমি একটা সমকোণী ত্রিভুজের তুমি যে কোনো সমকোণ তুমি আঁকতে পারো এবং একে এই মানগুলো বের করে বসায় দেখতে পারো। তাহলে ভূমি আর অতিভুজের অনুপাতকে কস থিটা বলে, আবার লম্ব আর ভূমির অনুপাতকে ট্যান থিটা বলে। আচ্ছা, এই তিনটা মূলত প্রধান। এখন কথা হলো এগুলা মনে রাখা যাবে কিভাবে, যে তোমার সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো আরো পূর্ণ নাম আছে, আমরা সেটা দেখাবো পরে। প্রথমে আগে তোমাকে মনে রাখার সুবিধার্থে যেটা লাগবে সেটাই আমরা আলোচনা করতেছি। তাহলে এখানে এটা মনে রাখার কৌশলটা কি? নানা রকমের কৌশল আছে, যেমন এগুলো কিন্তু ফর্মুলা নয়, টেকনিক, কিছু মনে রাখার কৌশল। মনে রাখার কৌশলে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা, জাস্ট টেকনিক, এগুলো কোনো শাব্দিক অর্থ বহন করে না, এটাতে কোনো কিছু মনে করার কোনো কারণ নেই, এটা জাস্ট শুধু এই টেকনিকটা মনে রাখার একটা কৌশল মাত্র। সাগরে লবণ অনেক, দেখ, সাগর দিয়ে সাইন, লবণ দিয়ে লম্ব, অনেক দিয়ে অতিভুজ, তাহলে সাগরে লবণ অনেক। কবরে কস, ভূত অনেক, ভূত, ভূত দিয়ে ভূমি, অনেক দিয়ে অতিভুজ। টেরা লম্বা ভূত, টেরা দিয়ে ট্যান, লম্বা দিয়ে আর ভূত দিয়ে ভূমি, টেরা লম্বা ভূত। জাস্ট কৌশল একটা। তাহলে এটা দিয়ে তুমি এটা অনেকটা মনে রাখতে পারো। এটা মনে রাখার জন্য আরেকটি কৌশল আছে, সেটা দেখো একটু। নানা রকমের কৌশল সুবিধার্থে মানুষেরা তৈরি করেছে এগুলো। যেমন আরেকটা বিষয় যদি আমরা এভাবে চিন্তা করি, প্রথমে এই গল্পটা শোনো, তারপরে আমরা এটা কৌশলটা অ্যাপ্লাই করব। কিছু তুমি মনে করো বারান্দায় বসে আছো, প্রতিদিন বিকেলে খেয়াল করছো কিছু লোক তোমার আহ, নিচে দিয়ে, তোমাদের বাসার নিচে দিয়ে হেঁটে যায় এবং প্রত্যেকেরই বাদামি চুল। খেয়াল করলে সবগুলো লোকের চুলগুলো বাদামি, কোঁকড়ানো চুল, এবং সবাই একসাথে হাঁটতেছে, এরকম কিছু। হঠাৎ করে খেয়াল করলে একদিন সবগুলো লোকের এই কোঁকড়ানো বাদামি চুলগুলো না কালো হয়ে গিয়েছে। এখন তুমি তোমার ফ্রেন্ডকে বলতেছো এইভাবে, কিছু লোকের কোঁকড়ানো বাদামি চুল ছিল যা সম্প্রতি কালো হয়ে গিয়েছে। তাহলে এটাকে তুমি ইংরেজিতে যদি বলো, ইংরেজিতে তুমি কিভাবে বলবে এটাকে? Some people had curly brown hair turned presently black. Some people had curly brown hair turned presently black. তাহলে এটার সাথে তুমি এটা মিল করতে পারো। দেখো, some sin theta, people had curly brown hair turned presently black. দেখো তো, sin theta is equal to P দিয়ে পারপেন্ডিকুলার লম্ব, H দিয়ে হাইপোটেনিউজ অতিভুজ, লম্ব বাই অতিভুজ, cos theta বেস ভূমি, এই যেখানে আছে ভূমি বাই অতিভুজ, tan theta লম্ব বাই ভূমি। তাহলে some people had curly brown hair turned presently black. তো তুমি যেভাবে খুশি তুমি মনে রাখতে পারো, তাহলে তুমি বাংলায় বা ইংরেজিতে তুমি যেটা দিয়ে খুশি তুমি মনে রাখো। তাহলে sin theta is equal to লম্ব বাই অতিভুজ, cos theta is equal to ভূমি বাই অতিভুজ, tan theta is equal to লম্ব বাই ভূমি। এখন এখানে তিনটা অনুপাত হলো, লক্ষ্য করো তিনটা, এগুলো অনুপাত, ভাগ করলে অনুপাতকে ভাগফল দিয়ে প্রকাশ করে। এখন যদি তোমাকে প্রশ্ন করে সাইন থিটা কি, তখন তুমি কি বলবে? সমকোণী ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে, এই যে এটা কোণ, থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাতকে সাইন থিটা বলে। আবার দেখো, সাইন থিটা কি, তোমাকে টিচার জিজ্ঞেস করলো সাইন থিটা কি, তাহলে কি হবে? সমকোণী ত্রিভুজের, অবশ্যই সমকোণী ত্রিভুজ, দেখো সমকোণী ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাতকে সাইন থিটা বলে। কস থিটা কি? একই রকম, সমকোণী ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে ভূমি এবং অতিভুজের অনুপাতকে কস থিটা বলে। ট্যান থিটা কি? সমকোণী ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে
লম্ব এবং ভূমির অনুপাতকে tan থিটা বলে। আশা করি পারবে। তাহলে তোমরা আবার প্র্যাকটিস করবে এটা কোনটা কি। এখন এই তিনটার বিপরীত তিনটা অনুপাত রয়েছে। চলো বিপরীত অনুপাতগুলো একটু দেখে আসি। সাইন থিটার বিপরীত অনুপাত হলো কোসেক থিটা। সাইন থিটার বিপরীত। তাহলে সাইন থিটার বিপরীত বলতে তাহলে কি হবে? এটা লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। কস থিটার বিপরীত হলো সেক থিটা। কি হবে সেক থিটা? তাহলে এটা ভূমি বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই ভূমি। তারপর ট্যান থিটার বিপরীত কট থিটা। কট থিটা হলো ট্যান থিটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে এটা ভূমি ডিভাইডেড বাই লম্ব। এখন চলো আমরা একটা পেজ দেই, পেজে গিয়ে এটা একটু, তাহলে আমরা যেটা জানলাম সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, আর জানলাম সাইন থিটার বিপরীত কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই। তাহলে এখান থেকে তুমি যদি এই দুইটাকে গুণ করো কি আসবে দেখো তো? সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 আসবে না? আচ্ছা দেখাই, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ইন্টু অতিভুজ বাই লম্ব। গুণ করলে কি আসে? কাটা যায়, অতিভুজ লম্ব লম্ব কাটা যায় 1। তাহলে সুতরাং সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কোসেক থিটা, অথবা কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে এখানে আমরা দুইটা ফর্মুলা শিখে ফেললাম, আর দুইটা কি? সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, আর কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। এবারে তোমাকে যদি আমরা সাইন থিটার প্রসেস ছিলাম এরকম কস সেক এবং ট্যান কট দুইটা তোমরা নিজেরা একইভাবে করবে, বাসায় করবে, করে তোমরা যেটা পাবে সেটা হলো cos theta is equal to 1 by sec theta, ঠিক একইভাবে sec theta is equal to 1 by cos theta। এটা তোমরা বের করতে পারবে, আমি একটা করে দিছি, এটা তোমরা বাসায় করবে। আরেকটা পাবে তোমরা tan theta is equal to 1 by cot theta, আর cot theta is equal to 1 by tan theta, এটা তোমরা বের করতে পারবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা বিষয় শিখবো। তাহলে মোট এখানে কিন্তু 6টা ফর্মুলা হয়ে গেল। এখানে তোমাদের এর আগেরটা আমি কি এখানে লিখবো একটু দেখি লেখা যায় কিনা। সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, আর কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। এগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এগুলো একটু ভালো করে অনুশীলন করতে হবে, লাগবে প্রতিটা অঙ্ক করার জন্য, এগুলো ত্রিকোণমিতির অঙ্কগুলো করার জন্য এটা লাগবে তোমাদের। এটার সাথে আর একটু রিলেটিভ একটা ফর্মুলা দেখাই। রিলেটিভ ফর্মুলাটা হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই cos theta is equal to, sin theta মানে কি? sin theta মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, আর cos theta হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। যদিও নিচে করার নিয়ম, আমি ডান দিকে তোমাদের এখানে বোঝানোর জন্য সহজ করার জন্য লিখতেছি ডানে। লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ভাগ ভাগ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ গুণ দিলাম, গুণ দিয়ে উল্টা হবে, অতিভুজ উপরে ভূমি নিচে, অতিভুজ অতিভুজ কাটা, লম্ব আর লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি, আর লম্ব ডিভাইডেড বাই ভূমি এটাকে আমরা একটু দেখবো। এটা দিয়ে আমরা কি শিখাচ্ছি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। দেখো তো, লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু ট্যান থিটা, লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে আমরা লম্ব বাই ভূমির জায়গায় কি লিখতে পারতেছি? এখানে ট্যান থিটা। তাহলে আমরা কি পেলাম? সাইন থিটা বাই কস থিটা সমান, সুতরাং আমরা লিখতে পারতেছি সাইন থিটা ডিভাইডেড বাই cos theta is equal to tan theta।
তাহলে যেহেতু tan আর cot পরস্পর বিপরীত, তাহলে এটাকে উল্টায় দিলে cot হয়ে যাবে। তাহলে আমরা cos theta বাই sin theta is equal to লিখতে পারি cot theta। আচ্ছা, এই সমস্ত সূত্রগুলো এগুলো আমাদের ত্রিকোণমিতিতে প্রচুর ব্যবহৃত হবে এবং এগুলো আমরা তোমার এইখানে পাবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এতক্ষণ যে ফর্মুলাগুলো নিয়ে কথা বলছি সেগুলো সব এই যে এইটুকুর মধ্যে আছে। কেমন? কোসেক থিটা 1 বাই সাইন, ঠিক এটা বিপরীত ভাবে শিখলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক, কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক, সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস, কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই টেন, টেন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট, টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এইটুকুর মধ্যে রয়েছে সবগুলো সূত্র আমরা যেগুলো তখন আলোচনা করলাম। আচ্ছা, আমাদের সূত্র আরো আছে আলোচনার, সেগুলো আমরা কথা বলবো। আচ্ছা, এখানে যদি তোমাদের সময় থাকে তাহলে তোমরা, আচ্ছা এখানে দেখো এই যে কিছু গ্রিক বর্ণমালা, যেখানে গণিতে প্রায় গ্রিক বর্ণমালাগুলো ব্যবহার হয়, নানা ধরনের গ্রিক বর্ণমালা, তার মধ্যে কিছু নতুন এই এই বর্ণমালাটাকে আলফা বলে, এটাকে বিটা বলে, গ্রিক অ্যালফাবেট গামা বলে, এটা থিটা যেটা আমরা একটু আগে বললাম থিটা, এটাকে পাই বলে ফাই, আর এটা ওমেগা বলে, ডাব্লিউ এর মতো এটা ওমেগা বলে। আরেকটা আছে সেটাও ব্যবহার হয় ফিজিক্সে পাবে, এখানেও পাবে, ওটা হলো এটা, এটাকে বলে পাই, পাই, আর এটা হলো ফাই, ফাই, আর এটা হলো এই এরকম চিহ্ন, এটা হলো পাই। অনেকে এটা এইভাবে লেখে, এইভাবে লেখে, প্রায় সাইমিল কাছাকাছি। এগুলো এখানে প্রচুর ব্যবহার হবে, কেমন? আচ্ছা, এখানে অনেকগুলো বিষয় তোমরা যদি সময় পাও এগুলো একটু পড়বে, এগুলো এগুলো পড়লে বোঝা যায়। আমি তোমাদের অঙ্ক করার সুবিধার্থে, ম্যাথমেটিক্স গুলো করার সুবিধার্থে কি কি লাগে সেটা একটু কথা বলবো, এবং কি কি এই যে এগুলো, এই প্রমাণগুলো করছি আমরা, এই প্রমাণগুলো করে আসছি, একটু আগে দেখাইছি এগুলো। আচ্ছা, এখন চলো তোমাদেরকে কিছু জিনিস দেখাই, এটা অঙ্ক করার জন্য লাগবে তোমাদের। আমরা এই জায়গায় একটা সমকোণী ত্রিভুজ ড্রয়িং করি, এটা হাতে তো কাজে এটা একটু আঁকা বাঁকা, তাছাড়া এটা পিচ্ছিল বোর্ড আমার, খুব সোজা করতে চাইলেও সহজে হয়ে ওঠে না। এটা থিটা কোণ, মনে করো এটা 3 একক, 4 একক, 5 একক। একক বলতে তুমি সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি, তোমার যেটা খুশি একক ব্যবহার করতে পারো। এটা 3, 4, 5 দেওয়ার কারণ কি জানো? কারণ তুমি তো সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য পড়ছিলে না, ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কোয়ার। এটা স্কোয়ার করলে এটা হবে 3 3 9 প্লাস 4 4 16, 16 আর 9 25, আর 5 কে স্কোয়ার হলে 25 হয়। কাজে সমকোণী ত্রিভুজগুলো এরকমই হয়ে থাকে। আচ্ছা, আমরা একটু আগে যেটা জানছিলাম, তোমার একটু মনে করো, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখানে লম্বটা 4 আর অতিভুজটা হচ্ছে 5, এটা ভাগ করলে 0.8 আসে। 0.8টা স্মলার দেন 1, একের কম, একের থেকে ছোট। এরকম তুমি যে কোনো সমকোণী ত্রিভুজ নিয়ে এই পরীক্ষাটা করতে পারো মেপে। তাহলে আমরা এখান থেকে যে সিদ্ধান্তটা দিতে পারি তোমাকে, সেটা হচ্ছে সাইন থিটা ইজ স্মলার দেন 1, অর্থাৎ সাইন থিটার ভ্যালু কখনো একের সমান বা একের থেকে বড় হবে না, সাইন থিটার মান অলওয়েজ একের থেকে ছোট হবে। ঠিক একইভাবে যদি আমরা কস থিটা দেখি, একই রকম কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আচ্ছা, এখানে ভূমিটা 3, অতিভুজ 5, এটা ভাগ করলে যেটা আসতেছে 0.6, it's also smaller than 1, and that's why আমরা লিখতে পারি cos theta is smaller than 1,
এখন তোমাকে যদি ছোট ছোট প্রমাণের জন্য যদি এগুলো প্রমাণ করতে বলে তুমি এইভাবে প্রমাণ করে দিতে পারবে। তাহলে sin θ smaller than 1, cos θ smaller than 1। এখন প্রশ্ন আসে তাহলে tan θ এর অবস্থা কি হবে? sin θ smaller than 1, cos θ smaller than 1, তাহলে tan θ এর অবস্থা কি? এখানে আবার এই বাহুটা আর এই বাহুটা সমান, এই দুইটা সমান। এই দুটো যদি সমান হয় তাহলে মানগুলো চেঞ্জ হবে, অতএব এগুলোর মানগুলো চেঞ্জ হয়ে যাবে। মনে করো এটা 4, এটাও 4, 4 4 16, 4 4 16, 4 4 16, 16 দোকানে 32, √32, 4√2, আর এই ভ্যালুটা 4√2। এবার দেখো এখানে দুই রকম সমকোণী ত্রিভুজ আছে। একটা হলো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যার দুইটা বাহু সমান, PM এবং OM টা সমান। আর এটা হলো সমকোণী ত্রিভুজ, এখানে তিনটা বাহু অসমান। অসমান বাহু এরকম গুলিকে কি বলে? তিনটা বাহু যদি অসমান হয় বিষম বাহু। আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা tan θ এর ভ্যালু বসাই, tan θ ইজ ইকুয়াল টু আমরা জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব বাই ভূমি হচ্ছে 4/3 ইজ ইকুয়াল টু, এটাকে ভাগ করলে 1.33 এরকম কিছু আসবে। ইটস গ্রেটার দেন 1। এটা প্রথম ত্রিভুজটার জন্য। দ্বিতীয় ত্রিভুজের জন্য এটা দেখো লম্ব বাই ভূমি 4/4, 1 is smaller than 1। এই কোণের সাপেক্ষে প্রথম ছবিটায় দেখো, যদি এটা আমরা আলফা কোণ ধরি, এটাকে আলফা কোণের সাপেক্ষে যে এই কোণটার সাপেক্ষে যদি আমরা tan থিটা হবে না, tan আলফা হবে। tan আলফা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি 3/4 is equal to 0.75 smaller than 1। আমরা দেখতে পাচ্ছি tan থিটার ভ্যালু, tan এর ভ্যালুটা কখনো একের সমান, একের ছোট বা একের বড়, তিনটাই হতে পারে। তাহলে tan থিটার ভ্যালু আমাদের তিন রকমই হতে পারে, একের সমান বা একের ছোট বা একের বড়। কিন্তু sin থিটার cos থিটার ভ্যালু কখনোই একের বড় হবে না। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তোমরা যেটা করবে সেটা হলো, আমি তো তিনটা দেখায় দিলাম, তোমরা যেটা করবে সেটা হচ্ছে বাকি যে তিনটা রইল, বাকি তিনটা কোনটা কোনটা? কোসেক, কট, আর হলো সেক। এই যে কোসেক থিটা, যদি থিটা ধরি কোণ, সেক থিটা। তোমরা এই তিনটার ভ্যালু রেঞ্জটা বের করবে, এদের ভ্যালুটা একের কি ছোট না বড় না সমান হয়, এই তিনটা বাছাই করবে। একই রকম করে তোমরা বের করার চেষ্টা করবে, না পারলে জানাবো আমাকে। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সকলেই। সকলকে শুভেচ্ছা, এবং লাইক ও কমেন্ট দিবে, কেমন বুঝতেছো কিনা লিখবে, লাইক দিবে, এবং আবারও নববর্ষের প্রথম দিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। শুভেচ্ছা নিরন্তর, সকলেই ভালো থাকবে, গণিতের জগৎ আনন্দময় হোক এই প্রত্যাশা করি।